আমরা সকলেই জানি যে ফাইন্যান্সিয়াল মার্কেট অর্থাৎ আর্থিক বাজার যেমন অনিশ্চয়তা ইনস্টেবিলিটি জায়গা, ঠিক তেমনি আর্থিক বাজার টাকা কামানোর জায়গাও বটে। ঠিক এরই মাঝে আমেরিকার ওমাহা শহরে এমন একজন ব্যক্তিত্বের জন্ম হয় যার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অর্থাৎ বিনিয়োগ কৌশল তাকে পৃথিবীর সব থেকে বড় বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টর হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তিনি আর কেউ নন, তিনি ওয়ান অ্যান্ড অনলি দ্য ওয়ারেন বাফেট। 21শে জানুয়ারি 2024-এ ফোর্বসের ডেটা অনুযায়ী ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ $121 বিলিয়ন, যা কিনা তাকে পৃথিবীর সপ্তম ধনীতম ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। একটি বাচ্চা ছেলে কিভাবে 11 বছর বয়স থেকে টাকা ইনকাম করে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন, চলুন এই ভিডিওটির মাধ্যমে সেটা দেখে নিন। 1930 সালের আমেরিকার ওমাহা শহরে ওয়ারেন বাফেটের জন্ম হয়। তার বাবা হাওয়ার্ড বাফেট একজন স্টক ব্রোকার ছিলেন। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এই ভিডিও সিরিজে আমরা সাকসেসফুল ইনভেস্টরদের স্টোরি শেয়ার করব মূলত দুটি কারণে। নাম্বার 1, এই স্টোরিগুলো আপনাদেরকে ইনভেস্টমেন্টের ব্যাপারে আরও অনুপ্রাণিত করবে। নাম্বার 2, আমরা দেখব যে এনারা বাকি ইনভেস্টর থেকে আলাদা কি করেছেন যা কিনা তাদেরকে ইনভেস্টিং জগতে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে, এটা জানার জন্য এবং শেখার জন্য। তাই আপনারা প্লিজ ভিডিওটি যখন দেখবেন এই দুটো জিনিস মাথায় রাখবেন। যাই হোক, ছোটবেলা থেকেই ওয়ারেন বাফেট আর 4-5টা শিশুর মতো ছিলেন না। বাকি শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকতো, ওয়ারেন বাফেট তখন ব্যবসা নিয়ে খুব ইন্টারেস্টেড থাকতো। ব্যবসা জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে, এই সমস্ত ব্যাপারগুলি বোঝার চেষ্টা করতো। ছোটবেলা থেকেই বাফেটের পড়ার খুব অভ্যেস ছিল এবং সেটা এখনও আছে। 7 বছর বয়সে সে ওমাহার পাবলিক লাইব্রেরি থেকে একটি বই আনেন যেটির নাম ছিল 1000 ওয়ে টু মেক $1000। সেখানে একটি পিনবল মেশিনের ব্যবসার ব্যাপারে বলা ছিল। বাফেটের এই বিজনেস আইডিয়াটি খুব ইন্টারেস্টিং লাগে, তাই বাফেট তার বন্ধুর সাথে মিলে $25 দিয়ে একটি পিনবল মেশিন কেনেন এবং তা একটি বারবার শপের সামনে অর্থাৎ সেলুনের দোকানের সামনে বসিয়ে দেন। সেলুনে যারা বসে থাকতো অর্থাৎ ওয়েট করতো তাদের টার্নের জন্য, তারা টাইম পাসের জন্য এই পিনবল মেশিনে খেলতো। এতে বেশ ভালো লাভও হয় বাফেট এবং তার বন্ধুর, এবং তারা কয়েক মাসের মধ্যেই আরও বেশ কয়েকটি পিনবল মেশিন কেনেন এবং ওমাহার আরও অন্যান্য বারবার শপের সামনে বসিয়ে দেন। যাই হোক, কয়েক মাসের মধ্যেই বাফেট ও তার বন্ধুর ওই পিনবল বিজনেস থেকে বেশ ভালোই প্রফিট হয় এবং তারা পরবর্তীকালে এই বিজনেসটিকে একজন রিটায়ার্ড আর্মি পার্সোনালের কাছে $1200 বিনিময়ে বিক্রি করে দেন। আর এই $1200 দিয়েই মাত্র 14 বছর বয়সে বাফেট 40 একর জমি কিনে নিয়েছিলেন। আমরা এর আগেই বলেছি যে বাফেটের ছোটবেলা থেকে বিজনেসের প্রতি খুব ইন্টারেস্ট ছিল, তাই সে এই পিনবল বিজনেস ছাড়াও ছোট ছোট অনেক বিজনেস করেছেন, যেমন চুইংগাম বিক্রি করা, কোকা কোলা বিক্রি করা, দরজায় দরজায় গিয়ে নিউজ পেপার ডেলিভার করা, এইসব। এমনকি সে তার দাদুর একটা গ্রসারি শপ ছিল, গ্রসারির দোকান ছিল, সেখানেও বসতো। 6 বছর বয়স থেকেই এই সমস্ত কাজ করে সে প্রায় $250 মতন জমিয়ে ফেলেছিল। দেখুন, কিছু কিছু ফিল্ডে কিছু কিছু লোক গড গিফটেড হয়। যেমন ক্রিকেটের দুনিয়ায় আমাদের সচিন টেন্ডুলকার গড গিফটেড, ঠিক তেমনি ইনভেস্টমেন্টের দুনিয়ায় ওয়ারেন বাফেটও গড গিফটেড ছিলেন। আর তার একটা সুবিধে ছিল, তার বাবা হাওয়ার্ড বাফেট একজন স্টক ব্রোকার ছিলেন, যেটা আমি এর আগে বলেছি ভিডিওতে। তাই ছোটোবেলা থেকেই সে তার বাবার কাছে ইনভেস্টমেন্টের ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করতো। আর ছেলের এই ইন্টারেস্ট দেখে তার বাবা ইনভেস্টমেন্টের ব্যাপারে ছেলেকে শিখতে সাহায্য করেন। এমনকি মাত্র 10 বছর বয়সে ওয়ারেন বাফেটকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নিয়ে যান, আর সেখান থেকেই তার ইনভেস্টমেন্টের যাত্রা শুরু হয়। জাস্ট একবার ভেবে দেখুন যে 11 বছর 10 বছর বয়সে আমরা কি করতাম, জাস্ট একবার ভেবে দেখুন। আর 11 বছর বয়সে ওয়ারেন বাফেট কি করছেন সেটা একবার দেখুন। মাত্র 11 বছর বয়সে ওয়ারেন বাফেট তার প্রথম ইনভেস্টমেন্ট করেন। তিনি তার জন্য সিটি সার্ভিসের 3টি শেয়ার এবং তার বোনের জন্য সিটি সার্ভিসের 3টি শেয়ার কেনেন, আর প্রত্যেকটি শেয়ার $38 করে কেনেন। আর এই শেয়ারগুলো সে তার জমানো $250 দিয়ে কেনেন। আর এই শেয়ারগুলো কেনার কিছুদিন পরেই ওই শেয়ারগুলোর দাম কমতে থাকে। সেটার দাম কমতে কমতে $29 পর্যন্ত পৌঁছে যায়। আর এটা দেখে তার বোন চেঁচামেচি শুরু করে দেয়। তাই কিছুদিন পর সেই শেয়ারের প্রাইস বেড়ে যখন আবার $40 পৌঁছায়, তখন ওয়ারেন বাফেট দেরি না করে খুব তাড়াতাড়ি শেয়ারগুলো বেচে দেয়। অর্থাৎ $38 দিয়ে সিটি সার্ভিসের শেয়ার ওয়ারেন বাফেট কেনেন এবং তা $40 বেচে দেন, অর্থাৎ পার শেয়ার $2 করে প্রফিট করেন।
আর টোটাল যেহেতু 6টা শেয়ার ছিল ওটাই $12 প্রফিট করেন। এটাই ছিল ওয়ারেন বাফেটের জীবনের প্রথম প্রফিট ইনভেস্টমেন্ট থেকে। তবে কিছুদিন পরই সিটি সার্ভিসের ওই শেয়ারের দাম $40 থেকে $200 পৌঁছে যায়, আর এটা দেখেই ওয়ারেন বাফেট খুব রেগে যান। তবে এটা থেকে তিনি একটা জিনিস শেখেন যে ইনভেস্টমেন্টে পেশেন্সের খুব প্রয়োজন আছে, অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টে ইনভেস্ট করতে হবে। আর এটাই তাকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অনুপ্রাণিত করেছে, এই শিক্ষাটা, এই লেসনটা। ছোটবেলায় পড়াশুনো না করে ওয়ারেন বাফেট সোজাসুজি বিজনেসে আসতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা হাওয়ার্ড বাফেট সেটা অ্যালাউ করেননি। তিনি ওয়ারেন বাফেটকে বুঝিয়েছেন যে শিক্ষার খুব প্রয়োজন আছে। তাই স্কুলিং এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওয়ারেন বাফেট হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। আর এই ডিসিশনটিকে হার্ভার্ড ইউনিভার্সিটি আজও বিগেস্ট মিস্টেক হিসেবে গণ্য করেন। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার পর ওয়ারেন বাফেট অনেক রিসার্চ করেন, খোঁজখবর নেন যে কোথায় অ্যাডমিশন নেওয়া যেতে পারে। তখন তিনি জানতে পারেন যে বেঞ্জামিন গ্রাহ্যাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ান। ইনভেস্টিং জগতে তিনি বেঞ্জামিন গ্রাহ্যামের নাম অনেক আগে থেকেই শুনেছেন, তাই শুধুমাত্র তার কাছে ইনভেস্টিং শেখার জন্য সে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, আর সেখান থেকে 1951 সালে মাস্টার্স কমপ্লিট করেন। এখানে একটা জিনিস জেনে রাখুন যে বেঞ্জামিন গ্রাহ্যামকে ফাদার অফ ভ্যালু ইনভেস্টিং বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো শেয়ারের দাম যখন তার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে নিচে চলে আসে তখন সেই শেয়ারকে কিনলে, তখন সেই শেয়ারে ইনভেস্ট করলে সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। আর এই ভ্যালু ইনভেস্টিংয়ের ব্যাপারে আমরা এর পরের ভিডিওতে আরও ডিপলি ডিসকাস করব। এখানে জাস্ট এতটুকুই জেনে রাখুন যে বেঞ্জামিন গ্রাহ্যাম ফাদার অফ ভ্যালু ইনভেস্টিং। 1954 থেকে 1956 পর্যন্ত ওয়ারেন বাফেট গ্রাহামের পার্টনারশিপ ফার্ম গ্রাহাম নিউম্যান কর্পোরেশনে অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে কাজ করেন। ওখানে তিনি ভ্যালু ইনভেস্টিংয়ের ব্যাপারে আরও ডিপলি শেখেন। এরপর বেঞ্জামিন গ্রাহামের মৃত্যুর পর ওয়ারেন বাফেট ওমাহা শহরে আবার ফিরে আসেন এবং ফিরে এসে তিনি নিজের বিজনেস ফার্ম স্টার্ট করেন। আর এই ফার্ম শুরু করার পর মাত্র 32 বছর বয়সেই সে মিলিয়নিয়ার হয়ে যায়। মিলিয়নিয়ার বলতে কি বোঝায়, মানে কারো কাছে $1 মিলিয়ন থাকলে সে মিলিয়নিয়ার হয়ে যায়, ঠিক আছে। এবার 1 মিলিয়ন মানে হচ্ছে $10 লক্ষ, যা কিনা আজ ভারতীয় টাকায় প্রায় 7 কোটি টাকার সমান। তাহলে ভাবুন যে ওয়ারেন বাফেট মাত্র 32 বছর বয়সেই 7 কোটি টাকার মালিক হয়ে গেছিলেন, এবং তা শুধুমাত্র ইনভেস্টমেন্ট থেকে। ওয়ারেন বাফেট ওই পার্টনারশিপ ফার্মের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে টাকা ইনভেস্ট করতেন। তিনি কোম্পানিকে অ্যানালাইজ করতেন, কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা, এই সমস্ত কিছু দেখার পর তিনি কোম্পানিতে টাকা ইনভেস্ট করতেন। ঠিক তখনই 1962 সালে ওয়ারেন বাফেটের নজরে আসে বার্কশায়ার হ্যাথওয়ে। তখন এটি একটি টেক্সটাইল কোম্পানি ছিল এবং কোম্পানির বিজনেস খুব স্ট্রাগল করছিল। বার্কশায়ার হ্যাথওয়ে 11টি টেক্সটাইল মিলের মধ্যে 9টি টেক্সটাইল মিলই বন্ধ করে দেয়। আর তখন বার্কশায়ার হ্যাথওয়ের এক একটি শেয়ারের দাম ছিল $7, কিন্তু কোম্পানির কাছে যা অ্যাসেট ছিল সেই অ্যাসেট যদি হিসেব করে দেখা হয় তো তখন পার শেয়ারের এগেনস্টে $11 অ্যাসেট ছিল। অর্থাৎ বার্কশায়ার হ্যাথওয়ের অ্যাসেটের ভ্যালু তার শেয়ার হোল্ডারের শেয়ারের ভ্যালুর থেকে বেশি ছিল। বাফেট এটা বুঝতে পেরেছিল যে তারা যদি আর একটা মিল বিক্রি করে তাহলেই তারা শেয়ার বাইব্যাক করার চেষ্টা করবে। তাই ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথওয়ে শেয়ার অ্যাগ্রেসিভলি কিনতে থাকেন এবং ওয়েট করতে থাকেন কখন বার্কশায়ারের সিইও তার কাছে শেয়ার বাইব্যাকের জন্য অ্যাপ্রোচ করবে। ফাইনালি 1-2 বছর পর বার্কশায়ার হ্যাথওয়ের সিইও বাফেটের কাছে আসেন এবং বলেন যে $11.5 পার শেয়ার তিনি অফার দেবেন। কিন্তু এরপর তারা $11.5 পরিবর্তে $11.37 পার শেয়ার পে করে। আর এটা দেখে বাফেট প্রচণ্ড রেগে যান যে বার্কশায়ারের সিইও তার সঙ্গে চিট করেছে। তো এরপর যখন বাফেট আস্তে আস্তে পুরো কোম্পানিটিকে কিনে নেন, তো প্রথমেই কেনার পর তিনি প্রথম যেই কাজটি করেন সেটা হচ্ছে ওই সিইওকে তিনি কোম্পানি থেকে বের করে দেন। এইভাবে ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানিটির অ্যাকুইজিশন করেন এবং পরবর্তীকালে এই কোম্পানিটিকে তিনি টেক্সটাইল কোম্পানি থেকে হোল্ডিং কোম্পানিতে কনভার্ট করে দেন। হোল্ডিং কোম্পানি হচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলো যা কিনা অন্য কোম্পানির শেয়ার কিনে রাখেন, তবে এটা মনে রাখবেন যে এই শেয়ারের পরিমাণ অনেক হয়, অর্থাৎ হাজার হাজার কোটি, মানে আমাদের ভারতীয় মুদ্রায় হাজার হাজার কোটি টাকার শেয়ার হয়। সেগুলো হচ্ছে হোল্ডিং কোম্পানি। যেমন আমাদের ইন্ডিয়াতে বাজাজ হোল্ডিং কোম্পানি বলে একটি কোম্পানি আছে, আপনারা চাইলে সেই কোম্পানিটি রিসার্চ করে একটু দেখে নিতে পারেন। সারা জীবন ধরে ওয়ারেন বাফেট অনেক মাল্টিব্যাগার স্টকে ইনভেস্ট করেছেন। তাদের মধ্যে কোকাকোলা, ব্যাংক অফ আমেরিকা, মুডিজ, আমেরিকান এক্সপ্রেস এই সমস্ত শেয়ারগুলো একটু বিশেষ উল্লেখযোগ্য।
তবে কোকাকোলাতে ইনভেস্টমেন্ট ওয়ারেন বাফেটের জীবন বদলে দেয়। কোকাকোলা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু এবং জনপ্রিয়তা ওয়ারেন বাফেট ছোটবেলা থেকেই জানতেন। ভিডিওটির শুরুতে আমি তোমাদের বলেছি যে বাফেট ছোটবেলায় কোকাকোলা বিক্রির কাজও করতেন। তিনি কোকাকোলা বোতলে যে ছিপিগুলো আছে সেগুলো গুনে গুনে দেখতেন তখন, আর তিনি তখনই দেখেন যে কোকাকোলার কোকাকোলার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আর এই থেকে তিনি অনেক ছোটবেলায় কোকাকোলার ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে অনেকটা বুঝতে পেরে গেছিলেন। তাই এরপর যখন 1987 সালে আমেরিকার মার্কেট ক্র্যাশ করে এবং তারপর 1988 সালে ওয়ারেন বাফেট কোকাকোলাতে ইনভেস্ট করেন, তখন তিনি $1 বিলিয়ন টাকার শেয়ার কিনে নেন কোকাকোলায়। আর ওই টাকায় তিনি তখন 23 মিলিয়ন শেয়ার কিনেছিলেন, আর প্রত্যেক শেয়ারের দাম ছিল $2.73, যা কিনা কোম্পানির তখন 6.3% স্টেকের সমান ছিল। অর্থাৎ 23 মিলিয়ন শেয়ার কেনার পর ওয়ারেন বাফেট কোকাকোলা কোম্পানির 6.3%-এর মালিক হয়ে গিয়েছিলেন তখন। কোকাকোলা এবং আমেরিকান এক্সপ্রেস এই দুটি কোম্পানিতে ওয়ারেন বাফেটের করা $2.6 বিলিয়ন আজকের ডেটে $47 বিলিয়ন কনভার্ট হয়ে গিয়েছে। বর্তমানে ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির কো-ফাউন্ডার এবং চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তার কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে যে সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন তার একটি স্ক্রিনশট আজকের ডেটে যেসব কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন সেই সমস্ত কোম্পানির শেয়ারের একটি স্ক্রিনশট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বর্তমানে ওয়ারেন বাফেটের বয়স হচ্ছে 93 বছর। 11 বছর বয়স থেকে শুরু হওয়া ইনভেস্টমেন্ট জার্নি তিনি আজও চালিয়ে যাচ্ছেন। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানকার ইনভেস্টাররা যারা ওয়ারেন বাফেটকে ইনভেস্টমেন্ট গুরু বলে মানেন না। তিনি সবাইকে যে কোনো পরিস্থিতিতে ইনভেস্টমেন্টের অনুপ্রেরণা জুগিয়েছেন। ওয়ারেন বাফেটের ব্যাপারে বিস্তারিতভাবে বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই সংক্ষিপ্তভাবে আমি এখানে ওয়ারেন বাফেটের স্টোরি শেয়ার করলাম। চলুন এবার আমরা দেখে নিই যে এই সংক্ষিপ্ত স্টোরি আমাদের কী কী শিক্ষা দেয়, সেই জিনিসগুলো একবার দেখে নিই। প্রথম লেসন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে। ওয়ারেন বাফেট 82 বছর ধরে 21% কম্পাউন্ড হারে রিটার্ন কামিয়েছেন। দ্বিতীয়ত, খুব তাড়াতাড়ি আমাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে হবে, একমাত্র তাহলেই চক্রবৃদ্ধি সুদের যে ফায়দা সেটা ওঠানো যাবে। তৃতীয়ত, আপনি যে বিজনেস বুঝতে পারেন একমাত্র সেই বিজনেসেই ইনভেস্ট করুন, অর্থাৎ আপনার যে কোম্পানির বিজনেস মডেলটা বুঝতে সুবিধা হচ্ছে সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন। এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না যেটার বিজনেস আপনি বুঝতেই পারছেন না, ঠিক আছে? তাহলে আপনার পরবর্তীকালে সমস্যা হতে পারে। আপনি কোম্পানিটাকে ভালো করে ট্র্যাক করতে পারবেন না যে কোম্পানির পারফরমেন্স কেমন হচ্ছে আর কেমন হতে যাচ্ছে ইন ফিউচারে। চতুর্থত, সঠিক সময়ে শেয়ার বাজারে ইনভেস্ট করতে হবে। যেমন ধরুন, বাফেট যখন কোকাকোলা কোম্পানিতে 1988 সালে ইনভেস্ট করেন, তার আগে 1987 সালে মার্কেটে ক্র্যাশ হয়ে গেছিল। কিন্তু বাফেট কোকাকোলার ব্র্যান্ড ভ্যালু এবং ওই কোম্পানির ভ্যালু বুঝতে পেরেছিলেন। তাই তিনি 1988 সালে মার্কেট ক্র্যাশ হওয়ার পরেও কোকাকোলা কোম্পানিতে হেভিলি ইনভেস্ট করেন। কেন কি তখন কোকাকোলা স্টকের প্রাইস অনেক ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছিল, অর্থাৎ তার দাম যেটা হওয়া উচিত তার থেকে অনেক কম দামে সেটা পাওয়া যাচ্ছিল। পঞ্চমত, সবসময় ভ্যালু ইনভেস্টিংয়ে বিশ্বাস রাখতে হবে। ভ্যালু ইনভেস্টিংয়ের ওপর আমি একটি আলাদা ভিডিও সিরিজ বানাবো, যেখানে ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট ফিলোসফি নিয়ে আমি আলোচনা করবো বিস্তারিতভাবে। আর যাই হোক, আজ এই ভিডিওটিকে দীর্ঘায়িত করলাম না, এটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে আমাকে জানান যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এর পরের ভিডিওতে আমরা স্টক এক্সচেঞ্জ কি, ইন্ডিয়াতে স্টক এক্সচেঞ্জ কী আছে, আর বিএসসি, এনএসসি এই সমস্ত ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।